আগের পর্বে বিহারীনাথ মন্দির দর্শন করে ও বিহারীনাথ পাহাড় চড়ে বলেছিলাম পাহাড়ের পেছনে এক সাধু বাবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। দেখবেন এই যুগেও কেমনভাবে নির্জন নিরিবিলি এক স্থানে তিনি দিব্যি আছেন। পরিচয় হবে বিহারীনাথ ইকো রিসর্টের সাথেও। তবে চলুন শুরু করা যাক। কার না ইচ্ছে করে বলুন তো? চতুর্দিকে পাহাড়। এই যে পেছনে আমার একটা পাহাড় দেখা যাচ্ছে, ডান দিকে একটা পাহাড় রয়েছে, আর এই দিকে রয়েছে ম্যাজেস্টি বিহারীনাথ। দুপাশে জঙ্গলের ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর এই রকম একটা ফাঁকা রাস্তায় পেছনে অবশ্যই আমার একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে। ফাঁকা রাস্তায় আমি কিন্তু হাঁটছি আর আপনাদের দেখাচ্ছি যে সত্যি ভ্রমণ মানুষকে কতটাভাবে চাপ থেকে মুক্ত করতে পারে আর কি। তো সেই কারণের জন্যই হয়তো প্রত্যেকটা সময় কোথাও না কোথাও বেরিয়ে পড়ি। হ্যাঁ, যদিও খরচা রয়েছে, ইকুইপমেন্টের অনেক দাম রয়েছে, সব কিছুই রয়েছে, বাট হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে একটা মনে হয় ভিউজ হোক বা না হোক, লোক দেখুক বা না দেখুক, নিজের শখগুলো তো পূরণ হচ্ছে। আর এটা একটা ডকুমেন্ট আমি করতে পারছি যে ভবিষ্যতে আমি আমার এই জার্নিগুলো নিজে দেখতে পারবো আর কি। মেন মোটো ইউটিউবে ভিডিও দেওয়ার কিন্তু বন্ধুরা সেটাই। আর ভবিষ্যতে কোনো দিন যদি আমি ইউটিউব থেকে কোনো টাকা পাই, অবশ্যই সেই টাকা কিন্তু আমি ভ্রমণের জন্য ব্যবহার করব। বাড়ি ঘর এইসবের জন্য নয়, যার জন্য আমি টাকা পেলাম অবশ্যই ফার্স্ট ইনভেস্ট সেখানে করব, তারপরে ভাববো। পেছনে দেখুন কি গাছ আমি জানি না, বাট নতুন নতুন পাতা এসেছে পাতা ঝরে যাওয়ার পর। আর পেছনেই দেখা যাচ্ছে ম্যাজেস্টি বিহারীনাথ, যেটাতে কিন্তু আমরা উঠেছিলাম, যার ভিডিও আপনারা দেখবেন পরে। আর এইখানে আমি এই ভর দুপুরে কেন দাঁড়িয়ে আছি, এখন সময় ঘড়ি বলছে 12টা 10। আমরা এই ঠাঠা একদম দুপুরে এই জায়গায় কেন দাঁড়িয়ে রয়েছি? তাল গাছের পাশে। তাল গাছ দেখে আবার একটা জিনিস মনে পড়ছে, ছোটোবেলায় তাল গাছের পাতা দিয়ে আমরা ওই ইগুলো বানাতাম, চরকিগুলো বানাতাম। ভুলে গেছি কীভাবে বানাতে হয়, আগে কিন্তু বানাতে পারতাম। তো জানি না এখনকার ছেলেরা সেগুলো জানে কি না। তো আমরা যে কথা আমি বলছিলাম, আমরা এই কারণে এই জন্যই দাঁড়িয়ে রয়েছি যে আপনাদের আমি বলেছিলাম আগের ইতে যে আমরা যাচ্ছি একটা ঝর্ণা দেখার জন্য, বিহারীনাথের ঝর্ণা। এবার ঝর্ণা বলতে আপনারা ভেবে নেবেন না যে জোনা ফলস, বা আপনারা ভেবে নেবেন না যে রাঁচির যে ওয়াটার ফলসগুলো রয়েছে, দশম ফলস, অত উপর থেকে জল পড়বে না। এখানে বাঁকুড়া বা পুরুলিয়ার ঝর্ণা বলতে অনেকেই বোঝায় অনেক সময় জলাধারকে, যেখানে জল স্ট্যাক হয়ে আছে, বা একটা জলের ধারা যেটা পাহাড় থেকে আসছে আর কি। তো সেটাকেও কিন্তু এখানকার লোকেরা স্থানীয় ভাষায় ঝর্ণাই বলে। তো বিশাল এক্সাইটমেন্ট হওয়ার দরকার নেই যে এক্ষুনি এই ভিডিওর পরে বিশাল বড় বড় ঝর্ণা দেখিয়ে দেবে। তো ঝর্ণা এখন কোনো জায়গাতেই আপনারা দেখতে পারবেন না যতক্ষণ না বর্ষাকাল আসছে। তো এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাতে একটা ছোট ওয়াটার সোর্স রয়েছে, যেটা শুশুনিয়াতেও রয়েছে। কোথা থেকে জল আসছে জানে না, জলটা বেরোচ্ছে। সেই জায়গাটা এখন খুব সুন্দরভাবে বাঁধিয়েই করে দেওয়া হয়েছে। বাট আপনি যদি শুশুনিয়ার পেছন সাইডে যান, সেখানে কিন্তু কোনো বাঁধানো নেই। আপনি দেখতে পাবেন যে কোথা থেকে জলের একটা স্রোত কিন্তু চলে আসছে। এখানেও তাই, বাট এখানে একজন সাধু বাবা থাকেন, এবং উপরে আমি শুনেছি এরকম ঝর্ণার জল আছে। তো সেখানে জল ভরবো, খাবো, এবং ইচ্ছে আছে আবার প্রচণ্ড গরম লাগছে স্নান আরেকবার করে নেওয়ার। তো তারপরে কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে কিন্তু বেরিয়ে যাব
আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে কিন্তু শালতোড়াতে এই রাস্তাটা চলে যাচ্ছে। শালতোড়া থেকেই আমাদেরকে বাঁকুড়া যেতে হবে। শালতোড়া পৌঁছে গেলে আমরা শালতোড়া থেকে চলে যাব হচ্ছে ঝাঁটি পাহাড়ি থেকে ছাতনা হয়ে আমরা কিন্তু বাঁকুড়া ঢুকবো। তো কেমন লাগছে আমার সাথে আজকের গোটা দিন আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত। বাট আপাতত আমরা যাচ্ছি ঝর্ণা থেকে আমি চেষ্টা করব এই রাস্তাটা হয়ে এই রাস্তা দিয়ে যেতে পারবো না। আমার ইচ্ছে ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার, কারণ দুপাশে পাহাড় রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছিল। বাট আরেকটা জিনিসের জন্য আমাকে এই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে। তার কারণটা হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম স্টে। তো সেখানে আমি ঢুকে জিজ্ঞেস করব যে কী ব্যাপার, কী বন্দোবস্ত রয়েছে, কেমন দুপুরের লাঞ্চটাও সম্ভবত ওখানেই করার ইচ্ছে রয়েছে, রুম ট্যারিফ কী, যেগুলো কিন্তু আগামী দিনে আপনারা যারা বিহারীনাথ আসবেন তাদের জন্য একটা অমূল্য ইনফো হয়ে থেকে যাবে। তো সেই কারণের জন্য আমি আবার যাব। আমি থাকবো না বিহারীনাথে, বা আমার দরকারও নেই, বাট আমি যাব যাতে ইনফরমেশানটা আপনাদের দিতে পারি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। এরপরে যাব একদম সোজা ঝর্ণাতে। গাড়ি ওই পর্যন্তই আসবে, এরপরে কিন্তু যাচ্ছি আমরা ঝর্ণার দিকে। তো একটু চড়াই আছে, আমি আগেই বলেছিলাম, সামান্য চড়তে হবে, মানে পাহাড়ের উপরে, তারপরেই কিন্তু ঝর্ণাটা পাওয়া যাবে। তো সেই দিকেই যাচ্ছি আপাতত। স্নান করার পরে একটু পায়ের জোশ আবার এসে গেছে। বাট হ্যাঁ, এখন যদি আবার বলে যে বিহারীনাথ পাহাড়ের আবার টপে উঠতে হবে, তাহলে আজকে আর হচ্ছে না আমার। ভালোই উঁচু ভাই, ভালোই। সামনেই ম্যাজেস্টিক, বিহারীনাথ। সামনে আমরা এগিয়ে যাচ্ছি এরকম করে কিছুটা জায়গা ঝর্ণা দেখার জন্য, আর ঝর্ণাতে জল খাওয়ার জন্য, আর স্নান করার জন্য। দুপুর 12টা, প্রচুর রোদ, প্রচুর। তো ঝর্ণার কাছে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এই যে পেছনে দেখা যাচ্ছে বাড়িটা, এটা কিন্তু একটা আশ্রম, পাহাড়ের অনেকটাই উপরে। মানে আমাদেরকে আবার ঝর্ণা যাওয়ার জন্য কিন্তু দুটো ট্রেক করতে হলো। এই যে দেখুন, এখান থেকে কিন্তু আমরা আসলাম। সামনে লেখা রয়েছে মায়ের খেলা আশ্রম বিহারীনাথ পাহাড়। তো এখানে সাধু সন্তরা থাকেন, আর এখানেই কোথাও একটা রয়েছে ঝর্ণা যেখান দিয়ে জল আসছে। তো সেটাই আমাদের দেখার উদ্দেশ্য, যাব, তার সাথে সাথে কিন্তু আশ্রমটাও আপনাদের দেখাবো। আগেই কিন্তু বলেছিলাম শুশুনিয়া পাহাড়ও ঠিক এরকম টাইপেরই আছে, একটা আননোন সোর্স পাহাড়ের ভেতর থেকে আসছে আর কি। আর এরকম একটা এখানটা বাঁধানো হয়েছে, আর এই জায়গাটাতে কিন্তু জল পড়ছে। সবসময় এটা জল পড়ে বল, হ্যাঁ
12 মাসই জল পড়ে, সব সময় জল পড়ে। আর এই জল কিন্তু খাওয়াও যায়। তোরা কি আশ্রমে থাকিস? তোরা আশ্রমে থাকিস? বাড়ি এখানে এসছিস? হ্যাঁ। কি মন্দির আছে এখানে? আচ্ছা, তো এই যে সাধু বাবার আশ্রম, সাধু বাবা জিজ্ঞেস করলেন যে কোথা থেকে এসছি বা কী জন্য এসছি। বললাম যে আমরা পুজো দিয়ে পাহাড়ে উঠেছিলাম, দিয়ে আবার এই ঝর্ণা দেখতে এসেছি। তো জল খাবো ঝর্ণার, আর আপনারাও দেখাবো। দেখো ছোটো ছোটো বাচ্চারা জল নিচ্ছে এখান থেকে। আর যাওয়ার সময় দেখবো যদি হয় সাধু বাবার কাছে আশ্রমটা একবার দেখে, মন্দিরটা দেখে তারপরে নিচে ফিরে যাব। আর এই সেই জল, এটা কিন্তু ঝর্ণা থেকে পড়ছে আর কি, যেটা আমি বললাম এখানে। আর এটা আমি খাবো। এটা সালফার থাকে পাহাড়ের জলে, এটা শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী। একটু কষা টাইপের, আমার ভালো। কথা তখন এই জায়গাটা কাশীপুর রাজার স্টেটে ছিল। তখন এবার কি হয়েছে, রাখালরা গরু চড়াতে যেত। তখনকার দিনে তো সবার বাড়িতে 20, 25, 50টা গরু থাকতোই। তা এবার এক একটা রাখালের আন্ডারে 100-150 অব্দি গরু থাকতো। তখন গরুগুলিকে নিয়ে রাখাল যাচ্ছে, আর একটা দুধালু গরু, মানে তখনকার দিনে 2 লিটার দুধ দেয় এরকম একটা গরু, সে দুধ দিচ্ছে না। তখন মালিকটা তো এবার রাখালকে বলবেই যে তুই দুধ চুরি করছিস, তা নাহলে গরুটা দুধ দিচ্ছে না কেন? তো বললো আমি জানি না, আমি তোমার দুধ চুরি করতে যাবো কেন, আমি দুধ তো চুরি করি না। আচ্ছা, এরকম করে বলা বলি কদিন চলেছে। তারপরে একদিন এবার মালিকটা নিজেই পিছন পিছন যাচ্ছে যে দেখি হচ্ছেটা কি ব্যাপারটা, ও কখন দুধটা চুরি করে। তখন কি হলো যে ওই গরুটা সব গরুর সঙ্গে যাচ্ছে, আর তখন তো আরো বেশি জঙ্গল ছিল, এখন তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তা এখন দেখা গেল জঙ্গলের ওই রকম জায়গাতে গিয়ে ও এবার আলাদা হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, অন্য গরুর সঙ্গে যাচ্ছে না। আচ্ছা, এবার কি হলো, একটা পাথরের উপরে গিয়ে দাঁড়ালো, আর ছ্যাঁড় করে দুধ পড়ছে। তো ও তো দেখলো জিনিসটা, দেখে এবার গ্রামে এসে সবাইকে বললো যে ভাই আমার গরুটার এই দশা হচ্ছে, সেই জন্যই দুধ দিচ্ছে না। তখন এই কথাটা আস্তে 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 গড়াতে গড়াতে কাশীপুর রাজার কানে অবধি চলে গেল। তাই কাশীপুর রাজার তো পণ্ডিত ওদের একটা তো সভাসদ থাকেই। তা সেই সভাসদকে জিজ্ঞেস করলো, ভাই তাহলে এটা কি করা যায়, এটা কি ব্যাপার, আপনারা কি বিধান দেন? তাও সবাই বললো কি, তাহলে ওটা একটা শিবেরই পাথর হবে, সেই জন্যই ওটা এরকম হচ্ছে কাণ্ডটা। আপনি ওখানে একটা মন্দির বানিয়ে দিন, আর পূজা টুজা করার জন্য কটা ব্রাহ্মণকে বসিয়ে দিন। এইবার কি হলো, দেগরিয়া বলে কতগুলো ব্রাহ্মণকে এখানে ডেকে নেওয়া হলো। আর একটা ছোট্টই মন্দিরটা ছিল, এই 10 বছরের মধ্যে কয়লা চোরেরা মন্দিরটাকে এখন ফুলায়া ফাঁপায়া বড় করেছে। আগে কিন্তু ওরকম ছিল না মন্দিরটা, আমার চোখের সামনে আমি দেখেছি। তারপরে আবার এই যে সামনে বড় একটা পুকুর দেখা যাচ্ছে, ওইটাও কিন্তু ছিল না। ওইখানে একটা ছোট্ট একটা এইরকম সময় জলও নেই, আর বর্ষার সময় একটু জল থাকতো। আরে কেটে মানে কি, বোলডোজার নিয়ে এসে ধাক্কায় বানায় দিয়েছে, মানে কয়লা চোরদের একটু পয়সারও আছে, বোলডোজার দিয়ে ধাক্কায় ওটাকে সোজা করে দিয়েছে একদম ফাড়ফাড়ায়। আচ্ছা, এবার তারপরে এইবার দেঘরিয়াদের থাকতে যেতে কোথায়, বিহারীনাথ গ্রাম বলে একটা গ্রামও আছে, সেই গ্রামের সমস্ত জমিগুলি ওদের দিয়ে দেওয়া হলো যে তোমরা এগুলি দেবত্বর জমি, তোমরা এগুলি চাষ করে খাবে, মানে তোমরা ভাগে দেবে, তোমরা তো আর বামনরা তো আর চাষ করতে যাবে না। আর কিছু ওই বামন্তরে কিছু লোককে বসানো হলো, এরকম করে মানে 5-6টা ফ্যামিলিকে এনে বসিয়ে দেওয়া হলো যে তোমরা মানে মন্দিরের দেখাশোনা টোনা, ভোগ টোগ লাগানো, পূজা পাঠ যা করা সব করবে, সেই আদিকালে, সেই কাশীপুর রাজার আমলে। আচ্ছা, তারপরে এটা গড়াতে এই 10 বছর আগে এটা ফিটফাট হয়েছে। মানে যেই লজগুলি বানানো শুরু হলো, তখন লজের লোকদের এরা আবার বললো যে আমাদের মন্দিরটাকে একটু সুন্দর সুন্দর করে দিন, তখন ওরা এটাকে ফিটফাট করলো আর কি। তার আগে কিন্তু এটা ওরকম ছিল না, এটা আমার চোখের সামনেই আমি দেখেছি। আবার মনে করো এখন থেকে 20 বছর আগে এই রাস্তাও ছিল না, মানে বর্ষার সময় 1 হাঁটু কাদা দিয়ে চলতে হতো, আর সারাদিনে একটা মোটরসাইকেল পার হয়ে গেলে গেল। এখন তো সারাদিনেই ভ্যালভেট শব্দ হচ্ছে, এখন তো গাড়ি ঘোড়ার অভাবেই নেই। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে 10টা 20টা করে মোটরসাইকেল আছে, আবার চাষ করার জন্য ট্র্যাক্টরও এসে গেছে।
তো বিহারীনাথ পাহাড়ের উপরের যে ঝর্ণার কথা বলেছিলাম তা আপনারা তখন দেখলেন। আর এটা হচ্ছে এক সাধু বাবার আশ্রম, যেখানে উনি থাকেন ওনার মতো করে, এবং কথা বলে বোঝাই যাচ্ছে যে বাইরের বেশি লোক ওনার পছন্দ না। তো যাই হোক, প্রথম হয়তো এই বাড়িটা ওনার ছিল, পরবর্তীকালে সেটাকে মডিফাই করে গ্রামের লোকেরাই হয়তো হেল্প করেছে। তো এখন সাধু বাবা এই জায়গায় থাকেন, আর এটা হচ্ছে ওনার পুজো করার জায়গা আর কি। আর বিহারীনাথ পাহাড় একদম আমার ঠিক পেছনে, এই পেছনে একদম খাড়া হয়ে উঠে গেছে বিহারীনাথ পাহাড়। এবং আমরা এই যে জায়গাটা এসেছি, এটা খুব একটা ওয়েল মার্ক নয়, স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে কিন্তু আসতে হবে, খুব বেশি বড় গাড়ি কিন্তু ঢুকবে না। আর কিছুটা পাহাড় কিন্তু আপনাকে চড়াই করতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু বিহারীনাথ রেঞ্জেরই পাহাড় আর কি। তো অসাধারণ লাগছে। এই বিহারীনাথে আমি বলেছিলাম প্রচুর বেল গাছ রয়েছে, সেই বেল গাছে কিন্তু বেল হয়েছে। এই সময় বেলের শরবত কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, এখান থেকে আবার আমরা ফিরে যাব পেছনের দিকে, গিয়ে আমরা ওই রিসোর্টে যাব, একবার ঢুকবো, কথা বলবো ওখানে কীরকম কী ট্যারিফ রয়েছে, কোথা থেকে বুকিং হয়, কি খাওয়া যায়, ওখানে কী কী ফেসিলিটিস রয়েছে, সব কিছু জানার পরে তারপরে কিন্তু আমরা ফিরবো বাঁকুড়ার উদ্দেশ্যে। আপাতত রয়েছি সেই সাধু বাবার আশ্রমের কাছে। এইটা সম্ভবত আগের আশ্রমটা ছিল আর কি, আগের স্ট্রাকচারটা ছিল। তো এই হচ্ছে আপাতত হিসাব। এরপরে দেখি যদি সুযোগ হয় তাহলে আরেকবার স্নান সেরে নেবো, সেরে কিন্তু বেরিয়ে যাব একদম বিহারীনাথ ইকো রিসর্টের দিকে। মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বিহারীনাথের সবচেয়ে বেস্ট থাকার জায়গা কাম রেস্টুরেন্টে, সেটা হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার। এর ওয়েবসাইট, ফোন নাম্বার সব স্ক্রিনে পপ আপ হচ্ছে। আমি আলাদা করে এর রুমের খরচা কত, থাকার কি ব্যাপার, সিজন অনুযায়ী ডাইনামিক ফেয়ার চেঞ্জ হতে থাকে, ওয়েবসাইট আপনারা চেক করতে পারেন। বাট এটার একটা সবচেয়ে ভালো জায়গা এই কারণেই, আপনারা যদি দেখেন এটা হচ্ছে প্রপার্টিটা, এইটা ওই দিকে থাকার জায়গা রয়েছে, পিছনেও রয়েছে থাকার জায়গা। এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্টটা। এখানে যদি আপনারা নাও থাকেন তাও খাওয়া দাওয়া করতে পারেন আর কি। আর এর পেছনেই হচ্ছে বিহারীনাথ পাহাড়টা, অসাধারণ কিন্তু লাগছে। বিকেলবেলায় যদি আপনারা এখানে বসে থাকেন এই ঘাসে লনে, তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগবে। তো ঘুরিয়ে দেখাবো, আপাতত পেট পূজাটা করি, তারপরে আপনাদের ঘুরিয়ে দেখাবো। বিহারীনাথ ইকো ট্যুরিজমের চারপাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি আর কি, যে কীরকম। তো ওখানে আমরা খেলাম ওই পেছনে রেস্টুরেন্টে, যেটা আপনাদের দেখালাম। আর বিহারীনাথ ইকো ট্যুরিজমটা ঠিক
এইরকম আর কি, পেছনে এইরকম রাস্তা করে দিয়ে আছে, আপনি রাত্রিবেলা বা বিকেলবেলা হাঁটতে পারেন আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে। এদিকে এখানকার এদের নিজস্ব সবজি চাষ করা আছে, কিছুটা বনলতা রিসর্টের মতো। এই যে দেখুন, এই যে ভেতরে শাকসবজি চাষের ব্যাপার আছে আর কি। আর এখানে একটা কিছু এরা পোল টাইপের করেছে, হয়তো জল থাকে, এখন জল নেই। পাহাড়ের ভিউটাও কিন্তু অসাধারণ। অসাধারণ অসাধারণ। যদি বিহারীনাথে এসে আপনাদের নিতান্তই থাকতে হয়, মানে যদি ডিসাইড করেন যে না আমি থাকবো, তাহলে আলবাত এই বিহারীনাথ ইকো ট্যুরিজমে কিন্তু অবশ্যই থাকবেন। এছাড়াও আশেপাশে আরও অনেকগুলো হোটেল রয়েছে, বাট আমি জানি না সেগুলো কতটা কি রয়েছে আর কি, মানে কতটা কি ভাড়া রয়েছে, কি ব্যাপার, আরও অনেকগুলো রয়েছে। বাট আমি রেকমেন্ড করবো যদি থাকতেই হয়, আর যদি একটু আয়েসিভাবে থাকতে হয়, একটু ফ্যামিলিকে নিয়ে রসিয়ে জমিয়ে থাকতে হয়, তাহলে অবশ্যই এই প্রপার্টিটাতে থাকতেই পারেন। কারণ এখান থেকে বিহারীনাথের ছবি মানে ভিউও অসাধারণ আসবে। ওই যে দেখুন বিহারীনাথে এইগুলো হচ্ছে সব থাকার জায়গা, ওইখানেও থাকার জায়গা রয়েছে, এদের কটেজ রয়েছে। এছাড়াও কিন্তু আরও অনেক কটেজ ওই দিকটাতে রয়েছে আর কি। এদের অনেক বড় প্রপার্টি, বিকেলবেলা আর এসি নন এসি সবই রয়েছে। আমি আপনাদের বললাম যে আমি দিয়ে দেবো আপনাদের ট্যারিফ লিস্ট কী আছে না আছে। আর জায়গাটা না কনস্ট্রাক্টেড হচ্ছে আর কি, মানে ফুল ফুল লাগানো চলছে। যেমন শুশুনিয়াতে মুরুদবাহা ইকো রিসোর্ট আছে, ঠিক সেই ধাঁচেরই এখানে করার চেষ্টা চলছে আর কি। এই পেছন দিকটাতে যাওয়ার জন্য করে দেওয়া হয়েছে রাস্তা। ওই জায়গাটায় সম্ভবত সুইমিং পুল হবে আমার মন বলছে। হ্যাঁ, সুইমিং পুলের একটা ব্যাপার চলছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে আনছি। এই যে দেখুন এই দিকটা হচ্ছে সব থাকার জায়গা আর কি, প্রত্যেকটাই এয়ার কন্ডিশন রয়েছে রুম, সুতরাং থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সুইমিং পুল সম্ভবত এখনও ইনোগ্রেট হয়নি, বাট আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ভবিষ্যতে এটা ওপেন হয়ে যাবে। আর পেছনেই অসাধারণ ভিউ বিহারীনাথ পাহাড়ের। ওই দিকটাতে গেলে হচ্ছে মন্দিরটা রয়েছে। আচ্ছা, সুইমিং পুল হয়েও গেছে, বাট চালু হয়েছে কিনা আমি জানি না। দেখিয়ে দিচ্ছি সুইমিং পুলটা, অসাধারণ। টলটলে নীল জল, ওখান থেকে সম্ভবত একটা ফোয়ারা করার ওদের ইচ্ছা আছে, ওই জায়গাটা দিয়ে জল বেরোবে, মানে এই জলটাই রোটেট হবে আর কি, এখানে ঝর্ণার মতো করবে। আর এটা হচ্ছে সুইমিং পুল, আপনারা এনজয় করতে পারবেন। এই সেকশনটা সম্ভবত বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য। অসাধারণ, ওই থাকতেই পারেন এই প্রপার্টিতে। ঠিক আছে, কাজ চলছে, সম্ভবত কমপ্লিট হয়ে গেছে, বা আরও হয়তো কিছু ফিনিশিং টাচ আছে। এইদিকে একটা কটেজ আছে যেখানে থাকা যায়, তো সুন্দর ভাই। আর ফ্যামিলি রেস্টুরেন্ট তো আছেই, রিজনেবল প্রাইসে আছে। হ্যাঁ, এবার যদি আপনি বাইরের কোনো ধাবার সাথে বা কোনো দোকানের সাথে আপনি এখানকার খাবারের দামের তুলনা করেন, বা একটা ছাপোষা হোটেলের সাথে এই সমস্ত হোটেলের তুলনা করেন রেটের, তাহলে অবশ্যই আপনি হয়তো অন্য কিছু দেখতে পারেন বিহারীনাথে এসে। বাট আমি বলছি, তিনটে জিনিসের কম্বিনেশন যদি চান, এক হচ্ছে বেস্ট ভিউ অফ বিহারীনাথ হিল, সাথে লাক্সারি স্টে, তার সাথে ঠিকঠাক খাওয়া দাওয়া, সুইমিং পুল, সবের যদি মজা নিতে চান, তো কেন আপনি থাকবেন না এখানে। আর এখন এই টাইমটা হচ্ছে অফ সিজন, শীতকালটা হচ্ছে সিজন, আপনারা জানেন। এই গরমের সময়টা থেকে বর্ষাকাল পর্যন্ত, মানে আপ টু অক্টোবরের আগে পর্যন্ত এটা অফ সিজন হয়। তো এই সময় কিন্তু যদি আপনারা আসেন, এখানের কিন্তু রুমগুলো আপনি অনেক কম টাকাতে পেয়ে যাবেন। অক্টোবর মানে ঠিক পুজোর আগে থেকে কিন্তু আবার রেট বাড়বে,
কারণ অনেকে পুজোর ছুটিতে ঘুরতে আসে। আর এখানে শুধুমাত্র বাঙালি নয়, ঝাড়খণ্ড থেকেও বহু লোক কিন্তু আসে। মানে সামনেই ঝাড়খণ্ড, কিছুটা গেলেই ঝাড়খণ্ড চালু হয়ে, কিছুটা মানে অলমোস্ট 50-70 কিলোমিটার গেলেই কিন্তু ঝাড়খণ্ড চালু হয়ে যাবে। তো সেখান থেকেও বহু লোক আসেন বেড়াতে। তো এবারে আপনাদের ডিসিশন, আপনারা কী করবেন। আমার প্ল্যান ছিল যে এখানে খেতে ঢুকে আপনাদের এই প্রপার্টিটা দেখিয়ে দেবো। আর এইবারে এই অফিস থেকে আমি ব্রোশিওর নিয়ে নেব, যে ব্রোশিওরে যা যা ইনফরমেশান থাকবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন, সেই তথ্যগুলো এই প্রপার্টি সম্পর্কে।